আজ মহানবমী 14ই অক্টোবর 2021। ডুয়ার্সে আজ আমার তৃতীয় দিন। এখান থেকে 7 পয়েন্ট ঘোরার জন্য সকাল সকাল বেরিয়ে পড়া উচিত ছিল, কিন্তু আমি তো একা, আর গাড়ি ভাড়া 2500 টাকা। স্বপনদা অন্য হোটেল থেকে আরও 2জন পার্টনার জোগাড় করে দিল, তাই আমাদের বেলা 11টা হয়ে গেল বেরোতে বেরোতে। আজ আমরা যে জায়গাগুলোয় যাব তা হলো ঝালং, বিন্দু, শ্যামসিং এবং রকি আইল্যান্ড। আমরা প্রথমে ঝালং যাচ্ছি, চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে। এটাই হলো গৈরি বাসরি পয়েন্ট। জায়গাটি সত্যিই অপূর্ব। নিচে যে নদীটা দেখা যাচ্ছে সেটা হলো জলঢাকা নদী। নদীর ওপারে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু ভুটানের অংশ। আর নদীর ধারে যে ছোট্ট বসতিটা দেখা যাচ্ছে সেটা হলো ঝালং বসতি। এই জলঢাকা নদীর ওপারটা হলো ভুটান আর এপারটা হলো ইন্ডিয়া। এই সুন্দর দৃশ্যকে শব্দে প্রকাশ করতে গেলে তা হবে আমার ধৃষ্টতা। এখানে ইজিলি আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় কাটিয়ে দেওয়া যায়। ঝালংয়ের এই হোটেলে খেয়ে আমরা এগিয়ে চললাম বিন্দুর দিকে।
বিন্দু যাওয়ার পথে একটা সুন্দর স্পট পাওয়া যায়। এই জায়গাটাকে অ্যাপেল স্টোন বলা হয়, কারণ যদি ঠিক করে দেখা হয় তাহলে সামনের এই পাথরটার আকৃতি অনেকটা আপেলের মতো। সঙ্গে মনে হবে কেউ যেন এক কামড় পাশ থেকে খেয়ে গেছে। ঝর্ণার দুপাশে সারি সারি বড় এলাচের গাছ। আবার আমাদের গাড়ি চলেছে বিন্দুর দিকে। পথের পাশ দিয়ে বয়ে চলা এক ঝর্ণা। ফটো সেশনের জন্য আমরাও নেমে পড়লুম। আমরা বিন্দুর খুব কাছাকাছি এসে গেছি। রাস্তা কিন্তু খুব খারাপ। আমরা বিন্দুতে এসে পৌঁছলাম। গাড়িটাকে অনেকটা দূরে রেখে প্রায় 200 মিটার মতো হেঁটে যেতে হবে বিন্দু ড্যাম পর্যন্ত। এটা হলো বিন্দু বাজার।
এই বিন্দু ব্যারেজটা হলো জলঢাকা হাইড্রো ইলেকট্রিকের একটা পার্ট। এর থেকে যে জলবিদ্যুৎ উৎপন্ন হয় তার একটা অংশ যায় ভুটানে। এই লক গেট পেরিয়ে অনায়াসেই ঘুরে আসা যায় ভুটান থেকে, তবে ওই 2-1 পা মাত্র। এই ড্যামের পিছনে 3টে নদী, বিন্দুখোলা, দুধখোলা আর জলঢাকা, একসঙ্গে এসে মিশেছে এইখানে। এই ড্যাম যুক্ত করেছে ভারত আর ভুটানকে। ওপারে ভুটান, এপারে ভারত। চারপাশে ছড়িয়ে ছোট বড় পাথর, তীব্র স্রোতের নদী আর দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আমরা প্রাণ ভরে উপভোগ করছিলাম। এটা হলো ড্যামের নিচে ছোট্ট শিব মন্দির। এখান থেকে ফিরে যাওয়ার সময় ভুটানি চকলেট টেস্ট করলাম। আমরা এখন চলেছি শ্যামসিং পেরিয়ে রকি আইল্যান্ডের দিকে। দিগন্ত বিস্তৃত পাহাড় আর দুপাশে চা বাগান, শ্যামসিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য অপার। আমরা পৌঁছে গেলাম রকি আইল্যান্ড। এখানে অনেক পুরানো একটা ব্রিজ আছে, আর ব্রিজের নিচে দিয়ে মূর্তি নদী বয়ে যাচ্ছে। অনেকেই নিচে নেমেছে, আমরা কিন্তু নামলাম না।
রকি আইল্যান্ডে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের তৃতীয় দিনের ডুয়ার্স ঘোরা শেষ। ডুয়ার্স ভ্রমণের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি কোচবিহার। একটা টোটো ভাড়া করে শহরটাকে দেখতে বেরিয়েছি। এটা হলো রাজবাড়ির দিঘি, নাম হলো সাগর দিঘি। এর চারপাশে অনেকগুলো গুরুত্বপূর্ণ সরকারি অফিস রয়েছে। রাজার রাজত্ব আর নেই, কিন্তু রয়ে গেছে রাজবাড়ি। এখন এটা দর্শনীয় স্থানও বটে। প্রত্যেক দিন অনেক মানুষ এটাকে দেখতে আসে। এ এক বিশাল প্রাসাদ, লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি। বানিয়েছিলেন রাজা নৃপেন্দ্র নারায়ণ। কোচবিহারকে ঘিরে রয়েছে বিস্তর ইতিহাস। কোচ রাজবংশ থেকেই কোচবিহার শব্দটি এসেছে। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সময়কালের বহু স্মৃতি ছড়িয়ে আছে কোচবিহারের সর্বত্র। এখানকার অন্যতম অনুষ্ঠান হলো রাস পূর্ণিমা। কোচবিহারের দ্বিতীয় দর্শনীয় স্থান হলো মদনমোহন মন্দির। রাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দির তৈরি করেন। মন্দিরের দেওয়ালে বিভিন্ন পৌরাণিক কাহিনী অঙ্কিত আছে। করোনার জন্য এখন ভেতরে ঢুকতে দেওয়া হয় না। অসংখ্য দিঘি, জলাশয় কোচবিহারের বৈশিষ্ট্য। মদনমোহন মন্দিরের সামনেও রয়েছে এরকম একটা বড় জলাশয়। এই রাধা মাধবের মন্দিরে রাজা নৃপেন্দ্র নারায়ণের মা পুজো করতে আসতেন। এরপর ভারত সেবাশ্রম ছাড়িয়ে চলে এলুম রামকৃষ্ণ মঠ ও মিশনে। মঠের নিয়ম অনুসারে এখানে দুর্গাপূজা হয়েছিল। গতকাল দশমীতে মূর্তি বিসর্জন দেওয়া হয়ে গেছে। আজ ডেকোরেশন খুলে ফেলার কাজ চলছে। ঠাকুরকে প্রণাম জানিয়ে এবারের মতো ডুয়ার্স যাত্রার এখানেই সমাপ্তি।